26-এর ভোট ঘিরে ভোটারদের প্রত্যাশা কতটা? প্রত্যাশা প্রাপ্তির যে যোগফল তার হারই বা কেমন হবে? এমন সমীকরণ মেলাতে যেমন দোলাচলে ভোটার, তেমনি নির্বাচনের আগে নিরাপত্তার শঙ্কা নিয়েও ভাবনা কম নয়। এমন প্রেক্ষিতে কেমন হবে আগামীর ভোট আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। শিরোনাম দিয়েছি ভোট প্রত্যাশা। সঙ্গ দেব আমি নাজমুস সাকিব। আগামী 25শে ডিসেম্বরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইইউ থেকে 175 থেকে 200 জনের মতো পর্যবেক্ষক আসবে। ইউরোপীয় ইউনিয়ন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হচ্ছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। আনুমানিক 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। 24-এর ডামি নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই লক্ষ্যে সিইসি বরাবর লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন দলটির নেতারা। 24-এর নির্বাচন, 14-র যেই নির্বাচন এবং 18-র যে নির্বাচন, বিশেষত যে 24-এর নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন যে হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা আলোচনা করব ভোট প্রত্যাশা নিয়ে এবং আমাদের সঙ্গে ঠিক কিছুক্ষণ পরে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি ভোট প্রত্যাশা নিয়ে। ভোট প্রত্যাশার আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, স্বাগত আপনাকে। আমরা আজকে কথা বলছি মূলত ভোটের মাঠে কেমন হবে কিংবা ভোটের যে প্রত্যাশা, কিন্তু আপনার কাছে জানার বিষয় যে ভোটের মাঠে ভয়ের ছায়া কতটা দেখছেন? আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাকে দেখছেন। দেখুন, এই প্রশ্নটা আসলে এখন অনেক বেশি রেলেভেন্ট হয়ে গিয়েছে আফটার দ্য ইনসিডেন্ট অফ হাদি। যেভাবে করে প্রকাশ্যে তাকে গুলি করা হলো এবং যে ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সামগ্রিকভাবে এই কোশ্চেনটা অনেক বেশি ভ্যালিড যে হাদিকে যদি এভাবে করে ওপেন ফিল্ডে গুলি করা যায় তাহলে সেখানে আসলে অন্যান্য প্রার্থী যারা আছে তাদের আসলে নিরাপত্তার জায়গাটা কেমন হবে, কি হবে। এই কোশ্চেনটা যেমন প্রার্থীদের এন্ড থেকে আছে তেমন আসলে ভোটারদের এন্ড থেকে আছে কি না এটাও আসলে একটা বড় দেখার বিষয়। তবে একটা ব্যাপার আমি আপনাকে একটু বলি, মানে ইন আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। দেখুন, মানে আমাদেরকে তো আলটিমেটলি ভোটের দিকে যেতে হবে, কারণ এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে অনন্তকাল জুড়ে থাকবে না। আর এই ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু ন্যায্যতার একটা ব্যাপার, যে ন্যায্যতাটা আমরা গণঅভ্যুত্থান থেকে পেয়েছি, এই ন্যায্যতার কিন্তু পরিসমাপ্তি ঘটবে একটি সুষ্ঠু ভোট মানে আপনার এক্সিকিউশনের মাধ্যমে। কাজেই এই যে ট্রানজিশনাল যে পিরিয়ড, এই পিরিয়ড থেকে বের হতে হলে আমাদেরকে ভয়কে জয় করতে হবে। দিস ইজ দি আলটিমেট থিং। এটার বাইরে কিন্তু আপনার কাছে আর কোনো অপশন নেই। আপনি একেবারে যতগুলো ইকুয়েশন আপনি যোগ বিয়োগ করবেন, দিন শেষে আপনার কাছে দুটো ইকুয়েশন থাকবে। এক হচ্ছে ইলেকশন অ্যান্ড এনাদার ওয়ান ইজ ভোটার এবং ক্যান্ডিডেটস যারা আছে তাদেরকে নিরাপত্তার জায়গায় সর্বোচ্চটা দিয়ে তাদেরকে ইলেকশনমুখী করা। দিস ইজ দি
মানে আলটিমেট থিং, এর বাইরে আপনার আসলে যাওয়ার সুযোগ নেই। কাজেই দেখেন ভোটের মাঠে ভয় এটা অস্বাভাবিক এখন আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ এটা থাকবে, কেন থাকবে এটার উত্তরটাও আমি আপনাকে একটু ছোট করে দিয়ে দিই। দেখেন, এক তো হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, এবং আপনি দেখবেন এদের একটা বড় ইস্টাবলিশমেন্ট আছে। কিন্তু আমরা সবসময় বলেছি যে খুন করে হাসিনা পালিয়ে গিয়েছে, বা খুন করে হাসিনার ক্যাবিনেট পালিয়ে গিয়েছে, খুন করে হাসিনার যে সংসদ সদস্যরা তারা পালিয়ে গেছে, অথবা একেবারে লিস্টেড যে প্রমিনেন্ট ক্রিমিনালস যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। কিন্তু তাদের ল্যাসপেন্সার যারা, তাদেরকে যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ওয়েতে হিডেনে থেকে, কখনো সচিবালয়ের ভেতরে থেকে, কখনো বিভিন্ন ইনস্টিটিউটের ভিতরে থেকে তারা যারা এইটাকে সমর্থন জুগিয়েছে, তারা কিন্তু এই স্টাবলিশমেন্টটা কিন্তু এখনো রয়ে গেছে। এটা একটা পার্সপেক্টিভ। এনাদার আরেকটা পার্সপেক্টিভ আপনাকে বলি, এই মানে গণহত্যাকারী খুনি হাসিনা যে দেশে পালিয়েছে, এই পুরো দেশ মিলে, এই পুরো দেশের যতগুলো ইনস্টিটিউট আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার এবং গোটা ভারতবর্ষ, আপনি দেখেন তারা মিলে কিন্তু এই ফ্যাসিস্ট শক্তিকে হচ্ছে ব্যাকআপ দিচ্ছে। কাজেই আপনি এই দুটো শক্তিকে যখন এক করবেন, বাংলাদেশ তো আসলে তুলনামূলকভাবে ছোট একটা দেশ, এটা তো অস্বীকার করার কিছু নাই, এবং আমরা হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, এবং আপনি বর্ডারের দিকে আবার যদি তাকান, বাংলাদেশে একটা বড় পোর্শন অফ বর্ডার কিন্তু অরক্ষিত। কাজেই তারা যদি চেষ্টা করে, তারা যদি চিন্তা করে, তারা কিন্তু বাংলাদেশকে মানে যেভাবে করে এখন একটা অস্থিতিশীলতার মধ্যে নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু তারা নিয়ে যেতেই পারে। এটা অস্বাভাবিক না আমাদের কাছে। কখন এটা স্বাভাবিক হবে? যখন আমাদের মধ্যে ঐক্যমত্যতা আসবে আরও বেশি, আরও প্রমিনেন্ট। এখন দ্বিমত আছে, ব্যাপারটা এরকম না, বাট আরও প্রমিনেন্ট ওয়েতে যখন আমরা সংঘবদ্ধ হব, যখন রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিএফআই থেকে শুরু করে আদার যে প্রমিনেন্ট ইন্টেলিজেন্স গ্রুপটা আছে, তারা যখন আরও বেশি তৎপর হবে, আমার কাছে মনে হয় এই সংখ্যাটা আস্তে আস্তে কমে আসবে, এবং আমরা এই সংখ্যাটা কমাতে চাই। কিন্তু আমরা বলেছি, দেখেন কোনো পার্টি পলিটিক্যাল, আপনি যে আজকে এত বড় ঘটনা হাদির ঘটে গেল, প্রত্যেকেই শঙ্কিত ছিল, প্রত্যেকেরই বেদনা বিধুর, প্রত্যেকের মনে কষ্ট আছে, প্রত্যেকের মধ্যে ক্ষোভ আছে। আপনি যেমন ভারতের কথা বলছেন, আমরা দেখেছি যে বিভিন্ন বক্তব্যেও কিন্তু আসলে দেশটির নাম এসেছে, এবং হাদির ঘটনা এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত তাকে ধরা যায়নি। জি, এবং বারবারই যেহেতু দেশটির নাম আসে, তাহলে কি এই যে তাদের যে একটা আধিপত্যবাদ বাংলাদেশের উপরে, সেটা কি আমরা এখন অনেকটা আসলে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিংবা নির্বাচন বানচালের যে ঘটনা, সেগুলো কি আমরা দেখতে পাচ্ছি কিনা? না, এটা তো একদমই স্পষ্ট। আপনি শুধু এটা না, আপনি যতগুলো ডট আছে, এই ডটগুলোকে যদি আপনি কানেক্ট করেন, আপনি খুব ইজিলি এটাকে মানে এটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। দেখেন, মানে আমি জাস্ট একটু রিভার্স করি, ঘটনাটা একটু রিভার্স করি। যদি আপনাদের সংবাদ মাধ্যম যারা আছে তাদেরকে যদি আমি একটু কোট করে বলি, যমুনা টিভি খুবই মানে বস্তুনিষ্ঠ একটা মানে সংবাদ মাধ্যম হিসেবে আমরা জানি, তাদের পক্ষ থেকে কিন্তু একটা রিপোর্ট এসেছে কিভাবে করে সে বর্ডার পার হতে পারে, এবং তারা অনেকটা মানে প্রমিনেন্ট ওয়েতেই তারা বলেছে যে সে ভারতে পালিয়েছে। এবার আমি আপনাকে একটু ঘটনাটাকে রিভার্স করে দিই। ধরে নেই ভারতে এরকম কোনো ঘটনা ঘটেছে, ধরে নেই ভারতের এরকম কোনো প্রমিনেন্ট পলিটিশিয়ানকে কেউ একজন গুলি করে বাংলাদেশে এসে পালিয়েছে। আপনি কি একটু ধারণা করতে পারেন ভারতের রিয়াকশনটা আমাদের এন্ডে কিরকম হতো? তারা ইন্টারভেন করতো বাংলাদেশে, তারা সৈন্য পাঠাতো বাংলাদেশে। কাজেই দেখেন, যে রিয়াকশনটা বাংলাদেশের পক্ষ থেকে যাচ্ছে, এই রিয়াকশনটা অযাচিত না। কিন্তু আপনি যখন আমার বর্ডারকে যখন অরক্ষিত করবেন, আপনি যখন বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আপনার দেশে যখন আপনি উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট আপনি যখন থাকার জায়গা দিবেন, তাদেরকে যখন আপনি পেলে পুষে বড় করার চেষ্টা করবেন, তখন কিন্তু অ্যাজ এ বাংলাদেশি আমাদের পক্ষ থেকে যে রিয়াকশনগুলো এখন যাচ্ছে, অ্যাজ এ বাংলাদেশি আমার কিন্তু এই রিয়াকশনটা অযাচিত হবে না। আপনার দেশে যদি, আপনার দেশের কোনো সন্ত্রাসী যদি আমার দেশে পালাতো, আপনি যে রিয়াকশনটা দিতেন আমি কিন্তু সেই রিয়াকশনটাই দিচ্ছি, রাদার আপনার থেকে এখন পর্যন্ত কম রিয়াকশন আমি দিচ্ছি। কাজেই দেখেন, ইটস ভেরি নর্মাল। তাদের আধিপত্যবাদের যে জায়গাটা, এটা তো আজকের দিনের ব্যাপার না। দেখেন, এখন বাংলাদেশে কিছু কিছু দল তাদেরকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ওয়েতে। তারা মনে করছে যে ভারতকে কনফিডেন্স দিলে ভারত হয়তো তাদের পক্ষে অবস্থান নিবে। আসলে এরকমটা অবস্থান নিবে না, কারণ ভারতকে এই যিনি পালিয়ে গেছেন কিছুদিন আগে, অর্থাৎ যেই গণহত্যাকারী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে কনফিডেন্সে, তিনি তো বলেছিলেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, এবং ভারতের পক্ষ থেকে কি ধরনের কথা এসেছিল যে আমাদের সম্পর্কটা কি স্বামী স্ত্রীর সম্পর্কের মতন। কাজে দেখেন, যে দলই ভারতকে কনফিডেন্স দিয়ে রাখতে চায়, আসলে ভারতকে হাসিনার চেয়ে বেশি কনফিডেন্স আর কেউ দিতে পারবে না, ভারতকে আওয়ামী লীগের চেয়ে বেশি কনফিডেন্স আর কেউ দিতে পারবে না। এখন ভারতের সাথে তাহলে আপনার স্ট্র্যাটেজি কি হবে? আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন? উই ডু নট ওয়ান্ট ওয়ার। আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। আমরা তো অযাচিতভাবে আমরা কারোর সাথে যুদ্ধ চালাতে কেন যাব? কিন্তু আমরা যে মেসেজটা ক্লিয়ারলি দিতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আপনি আপনার আধিপত্যর বা যে ইন্টেনশন আছে, ইন্টেনশনটা বাংলাদেশের ব্যাপারে আপনি রাখেন না। কারণ দেখেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সরব। বাংলাদেশের মানুষ আপনার সাথে সম্পর্ক রাখতে চায়। অন বেসিস অফ হোয়াট?
আপনার সাথে সম্পর্ক রাখতে চায় ন্যায্যতার উপর ভিত্তি করে, আপনার সাথে সম্পর্ক রাখতে চায় সমতার উপর ভিত্তি করে। হ্যাঁ, আপনার সাথে আমার চুক্তি হবে, আমি যেহেতু আপনার সাথে হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, আপনার সাথে আমার অনেক ধরনের সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক আপনি আমার বাংলাদেশের সন্ত্রাসীকে জায়গা দিয়ে আমার বর্ডারকে অরক্ষিত করবেন, আমার সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবেন, এই সম্পর্কটা তো ভাই আমি রাখতে চাবো না, আপনিও রাখতে চাবেন না, ইনফ্যাক্ট বাংলাদেশের কোনো নাগরিকই এটা রাখতে চাবে না। আমি যদি ভারতের জায়গায় থাকতাম, ভারত কি চাইতো? ভারত যদি আমার জায়গায় থাকতো, ভারত কি চাইতো? চাইতো না। কাজেই দেখেন, এটা কোনো দেশের সাথে চায় না, কারণ কাজেই এটাকে অস্বাভাবিকতার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে চাই না। আমরা এটা বলতে চাই, ভারতকে এই মেসেজটা দিতে চাই, দেখেন ভাই, আপনার দেশ, আপনার নিজস্ব গণতন্ত্র, আপনার নিজস্ব সার্বভৌমত্ব, সেটা আপনার কাছে থাক। আপনি যদি লাল সবুজের দিকে চোখ রাঙানি দিয়ে তাকান, বাংলাদেশের দামাল ছেলেরা যেভাবে করে ৭১-এ পাকিস্তান শক্তিকে পরাজিত করেছে, সেভাবে করে কিন্তু আপনাদেরকে পরাজিত করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নেওয়া শুরু করবে। আপনি ভারতের কথা বলছিলেন, নির্বাচন বানচালের কথাও বলছিলেন, এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু একেবারে ওপেন নির্বাচন বানচালের কথা বলছেন। সেক্ষেত্রে সরকারের যে প্রস্তুতি কিংবা সেটা মোকাবেলায় যে প্রস্তুতি, সেটা কি আসলে কিছুটা ঘাটতি দেখছেন কিনা, কিংবা এই যে হাদির উপরে গুলির ঘটনা, সব মিলিয়ে আমরা আপনার কাছে আসবো, তবে তার আগে নিব একটা ছোট বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা ভোট প্রত্যাশা নিয়ে কথা বলছি। আজ আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, আবারও স্বাগত জানাই। আমরা বিরতির আগে যেমন কথা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি সহ আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে নির্বাচন বানচালের যে হুমকি, সেগুলো কিন্তু অবিরত দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে যেই হাদির উপরে ঘটনা, তারপর নির্বাচন বানচালের বিভিন্ন জিনিস আমরা ইদানিংকালে দেখছি, সরকারের প্রস্তুতির কি ঘাটতি দেখছেন? দেখুন, সরকারের প্রস্তুতির ঘাটতি আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এখন, এবং আপনি যেই ব্যাপারটা বলেছেন যেটা খুবই মানে ইম্পর্টেন্ট টু ডিসকাস, সেটা হচ্ছে যে ধরনের হুমকি ধামকি আছে এখন। দেখেন, এই হুমকি ধামকি প্রথমত তো আপনি যেই আইডিগুলো দেখেন, এই ম্যাক্সিমাম আইডিগুলোই হচ্ছে আপনার বাইরে থেকে পরিচালিত, বাইরের দেশের বিভিন্ন ধরনের ফেসবুক যোদ্ধা যারা আছেন তারা এই ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। কিছুদিন আগেই তারা পালিয়েছেন বাংলাদেশ থেকে, এবং এটা দিয়ে তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, একটা ভয়ের একটা আবেশ, একটা আভাস দেওয়ার চেষ্টা করছেন, এবং ওই আভাসটা খুব স্বাভাবিকভাবেই হাদির যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটার মাধ্যমে আসলে আরও বেশি শক্ত হয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই পুরো ক্রোনোলজিটাকে যদি আপনি দেখেন, এই ক্রোনোলজিটা কিন্তু আসলে খুব বেশি আমাদের কাছে নতুন না। আপনি দেখবেন যে যখনই আমরা একটা গণতান্ত্রিক পদযাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছি, এই ধরনের হুমকি দামকি কিন্তু আমরা পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকালে ওই ধরনের আসলে ঘটনা খুব একটা অস্বাভাবিক ঘটনা না। কাজেই দেখেন, ভোটে আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে আমি যেটা ইতিমধ্যে আপনাকে বলেছি, তাদের যে ইস্টাবলিশমেন্ট এখনো রয়েছে, কাজেই তাদের তো প্রচেষ্টা থাকবে এই ভোটকে বানচাল করার। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আসলে যথার্থ, সেটা হচ্ছে যে এটার বিপরীতে আমি আসলে কতটুকু প্রস্তুতি নিলাম, বা আমাদের রাষ্ট্র ইন্টারিম থেকে শুরু করে ইলেকশন কমিশন তারা আসলে কতটুকু প্রস্তুত, এই জায়গাটাতে একটা বড় কোশ্চেন রয়ে গেছে। তবে আমরা তাদের যে ইন্টেনশন, এই ইন্টেনশনটাকে আমরা আসলে পজিটিভলি দেখতে চাই। আমরা এটা বিশ্বাস করতে চাই, যদিও একটা খুব বেফাস একটা কথা কিছুদিন আগে ইসি বলেছেন, তিনি তারপরে আসলে অনেকটা ক্ষমা প্রার্থনা করেই আসলে একটা তাদের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ এসছে। কাজে দেখেন, ওই সিগনিফিক্যান্ট ম্যাটারটাকে যদি আমরা একটা বাইরে রাখি, আমাদের কাছে মনে হচ্ছে যে ওভারঅল ইন্টারিম এবং আপনার ইসি তাদের আসলে আন্তরিকতার ঘাটতি আমরা দেখছি না, তবে মনে হচ্ছে যে অ্যাকশনের কিছু ঘাটতি আছে। যেমন দেখেন, হাদির যে ঘটনাটা, এটা তো ইন্টেলিজেন্স ফেলিওর, এবং আপনি দেখবেন যে যতগুলো আইন শৃঙ্খলা সংস্থা আছে প্রত্যেকেই কিন্তু এই ঘটনাটাতে ফেল করেছে। আপনি আপনার দেশে একজনকে গুলি করা হলো এবং সে খুব নির্বিঘ্নে বাংলাদেশে যদি পার হয়ে যায় 20 ঘন্টার মধ্যে, একদম 20 ঘন্টার মধ্যে, এবং সে যদি এভাবে করে বর্ডার পারই হয়ে যায়, তাহলে তো আসলে একটা সংখ্যা থেকেই যাবে, এবং এই প্রশ্নটা আসলে প্রমিনেন্ট হবে, হোয়াট উই নিড টু ডু। শুধুমাত্রই আমরা এর আগে আসলে এই আলোচনাটা আমরা এর আগেও করেছি অসংখ্যবার, যে দেখেন বাংলাদেশে আসলে বাংলাদেশটাকে যেই অবস্থায় ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে, আপনি ওই অবস্থাটাকে যদি একটু রিকল করে দেখেন, বাংলাদেশের সমগ্র ইনস্টিটিউট, ইলেকশন কমিশন থেকে শুরু করে যত স্বাধীন কমিশন আছে, আপনি আইন বিভাগের দিকে তাকান, আপনি বিচার বিভাগের দিকে তাকান, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকান, কোনোটা কি খুব স্টেবল অবস্থায় তারা পেয়েছে? স্টেবল অবস্থায় তো তারা পায়নি, বরং একেবারে ভঙ্গুর অবস্থায় পেয়েছে। হ্যাঁ, সমালোচনার জায়গাটা কি? সমালোচনার জায়গাটা হচ্ছে আপনি 18 মাস থেকে 16 মাস সময় পেয়েছেন, আপনি এগুলোকে রিকনস্ট্রাক্ট করতে পারেন, সংস্কার করতে পারেন নাই। এই না পারার মধ্যেও আসলে এই যে এত বছর ইস্টাবলিশমেন্ট, এই ঘুনে খাওয়া যে ব্যবস্থাটা এই 18 বছর ধরে পেলে পুষে এরা বড় করেছিল, এটা একটা বড় কারণ।
আর আপনি যে সংস্কার করতে পারেন নাই, এখন যেহেতু পারেন নাই, আসলে আপনারা আমি কাঠগড়ায় দাঁড় করায় প্রশ্নই করতে পারবো। আপনাকে ধরেন আমি বিচার কাজটাই নিয়ে আসলাম, কিন্তু সমাধানটা কোথায়? এখানে আরেকটা সমাধান আছে, সেই সমাধানটা হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস। জনগণের প্রোঅ্যাক্টিভনেস লাগবে, জনগণকে এখানে ইনভলভ করতে হবে, মানুষকে এই কনফিডেন্স দিতে হবে যে হ্যাঁ, তোমার সামনে যদি কোনো চোর বাটপার তুমি দেখো, তোমার সামনে যদি কোনো খুনিদেরকে তুমি দেখো, তাদেরকে পাকড়াও করো, এবং তাদেরকে পাকড়াও করে মপ করার দরকার নাই, তুমি একটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দাও। হ্যাঁ, নজর রাখো যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে কি টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে কিনা, নজর রাখো যে আইন বিভাগ থেকে কি সে টাকা দিয়ে বা বিচার বিভাগকে কি সে কোনোভাবে কনভিন্স করে বের হয়ে আসতেছে কিনা। জনগণ যদি প্রোঅ্যাক্টিভ হয়, দেখেন এত বড় ইলেকশন উইদাউট দি এম্পাওয়ারমেন্ট অফ মানে জেনারেল পিপল আপনার জন্য কিন্তু খুব টাফ হবে, টাফ হচ্ছে। কাজে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমার কাছে মনে হয় যে জনগণের মধ্যে ওই স্বতঃস্ফূর্ততাটা লাগবে, জনগণকে জনগণের মাঝখানেও কিন্তু আমরা দেখেছি যে গতকালকে নারায়ণগঞ্জের একজন এমপি প্রার্থী বিএনপির, তিনিও কিন্তু আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছিলেন নিরাপত্তার ঘাটতি দেখিয়ে। তো এটা একটা কারণ কিনা, এবং আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই যে তারেক রহমান তিনি তো 5 আগস্টের পর বলা যায় যে 1 বছর 3 মাস বা প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় পার হয়ে গেল, তিনি আসলে দেশে ফিরেননি। এটা কি আসলে নিরাপত্তারই কারণ নাকি অন্য কোনো ঘটনা? না, এটা নিরাপত্তার কারণ কিনা, দেখেন এটা তিনি নিজেই কিন্তু ক্ল্যারিটি দিয়েছিলেন। আপনার খেয়াল থাকার কথা, তিনি কিন্তু নিজেই যখন বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী যখন মানে আপনার অসুস্থ ছিলেন, তখন তার আশা না আশা নিয়ে যখন প্রচণ্ড রকম ডিবেট ছিল, ওই সময়টাতে উনি ক্ল্যারিটি দিয়েছেন যে সেখানে কিছু মানে বেশ কিছু মানে পাওয়ারের যে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রের উপর আসলে তার আশা না আশা আসলে ডিপেন্ড করছে। কাজেই দেখেন, মানে আমরা যে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে বাংলাদেশে জিয়া পরিবারের তো একটা বিরাট রকম অবদান রয়েছে। খালেদা জিয়া বলেন, আপনি তারেক রহমান বলেন, তারা কিন্তু এই ফ্যাসিবাদের নির্যাতনের শিকার গোষ্ঠী, নির্যাতনের শিকার পরিবার, এবং তাকে কিন্তু আমরা দেখেছি তাকে জোরপূর্বক দেশ ছাড়া করা হয়েছে, তাকে রাজনীতি থেকে দীর্ঘদিন বাইরে রাখা হয়েছে। কাজেই তার আশাটাকে আমরা প্রচণ্ড রকম অ্যাপ্রিসিয়েট করতে চাই। বরং আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা কোন জায়গাটাতে, সেটা হচ্ছে তিনি কেন এতদিন আসেন নাই। দেখেন, নিরাপত্তার ঝুঁকি সবার আছে। বাংলাদেশে একজন পলিটিক্যাল পার্সনের আপনি নাম আমার কাছে বলেন যার নিরাপত্তার ঝুঁকি নাই, প্রত্যেকেরই তো নিরাপত্তার ঝুঁকি আছে। কাজে নিরাপত্তার ঝুঁকি নিয়ে আপনাকে রাজনীতিটা করতে হবে। এবং এই 5 আগস্ট পরবর্তী যে রাজনীতি, 5 আগস্ট পরবর্তী রাজনীতিটাই তো ছিল আপনার ফ্যাসিবাদকে ট্যাকেল করার রাজনীতি। কাজে দেখেন, এই সময়টাতে আপনি নিরাপত্তার অজুহাত দিয়ে, আমি জানি না মানুষকে কতটুকু আপনি কনভিন্স করতে পেরেছেন বা সামনে পারবেন। এখন আপনি আসতেছেন, এই জায়গাটাকে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। বরং তার নিরাপত্তার জন্য তাকে যে ধরনের প্রোটোকল দেওয়া উচিত, এটার জন্য আমরা সরকারকে অনুরোধ জানাই যে একজন প্রমিনেন্ট পলিটিশিয়ান হিসেবে, একটা দলের প্রধান হিসাবে তাকে সেই নিরাপত্তাটা যেন দেওয়া হয়, তাকে সেই প্রোটোকলটা যেন দেওয়া হয়। এবং তার পাশাপাশি হোয়াট উই অ্যাপ্রিসিয়েট, তিনি বাংলাদেশে আসবেন, তার ফিজিক্যাল প্রেজেন্সের কারণে এই যে এতদিন ধরে বিএনপির ভিতর অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু করে 200 মানুষ প্লাস মাইনাস খুন হওয়ার আমরা যে প্রবণতাটা দেখেছি, আমরা আশা করি যে পার্টি প্রধান, যেহেতু বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি অ্যাক্টিভলি রোল প্লে করতে পারছেন না, সেকেন্ড ইন কমান্ড ধরে নিচ্ছে অলমোস্ট পার্টি প্রধান, তিনি হিসাবে একটা ভালো প্রমিনেন্ট রোল তিনি এখানে রাখবেন। আর আরেকটা ব্যাপার আপনি যেটা বলেছেন, দেখেন যে এই নারায়ণগঞ্জে যে প্রার্থী প্রত্যাহারের কথা, মানে আমার কাছে মনে হয় যে ইটস নট, সব মিলে আপনি বলতে যাচ্ছেন যে নিরাপত্তার যে বিষয়টা সেটা সরকারের আরো বাড়ানো উচিত, এবং তারেক রহমান তিনি যে ফিরবেন তার নিরাপত্তার দিকটা ডেফিনেটলি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তাসিন রিয়াজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ঠিক কিছুক্ষণ পরে তৃণমূলে যাব, তবে তার আগে নিব ভোটের ট্রেনে আরো একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোট প্রত্যাশা নিয়ে কি ভাবছেন তারা। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে জানতে চাই যে বরিশালের ভোটাররা কি ভাবছেন আগামীর ভোট নিয়ে, তাদের কি কি প্রত্যাশা, এবং যেহেতু নিরাপত্তা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে, তারা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে? আপনাকে ধন্যবাদ। আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট মহসিন মন্টু। তিনি আইনজীবী ফোরামের সাবেক সভাপতি। আর আমার বাম দিকে রয়েছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি জামাত ইসলামীর বরিশাল মহানগর আইন বিভাগের বরিশাল মহানগরের একজন সভাপতি। দুজনকে স্বাগত। মন্টু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি জানেন যে হাদিকে গুলি করার ঘটনার পর সারা দেশে নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয় আলোড়িত বা আলোচিত হচ্ছে। সামনেই নির্বাচন, তো এই বিষয়টিকে সামনে রেখে যদি আপনার কাছে আমরা জানতে চাই, হাদির এই ঘটনার পর স্থানীয়ভাবে কি প্রভাব ফেলেছে, এবং নিরাপত্তা বিষয়ে আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত তারা কি ভাবছেন, আমাদেরকে একটু জানাবেন। আসলে হাদির উপর
এই যে অতর্কিত হামলা, আমি মনে করি এটি পূর্ব পরিকল্পিত এবং আগামী নির্বাচনী কার্যক্রমের উপর একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং প্রকারান্তরে নির্বাচনকে বিভ্রান্ত বা ফ্রাস্ট্রেট করার জন্য দেশীয় এবং পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র এই ঘটনা ঘটিয়েছে। তো আমি মনে করি এই ঘটনা ঘটিয়ে বা হাদির মতো আরও গুরুত্বপূর্ণ কোনো সংগঠককেও যদি এইভাবে শিকার হতে হয়, তারপরও আমার দৃষ্টিকোণ থেকে বা বিএনপির মনে করে এই নির্বাচনকে কোনোভাবে বানচাল করতে পারবে না, কোনো ধরনের বিভ্রান্ত করতে পারবে না। এই সরকার যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, এই নির্বাচনী তফসিলের সাথে বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সম্পৃক্ত হয়েছে এবং আগামী দিনে যদি এ ধরনের ঘটনা হয়, সেটি এই সরকারের যে বাহিনী যারা আছে, পুলিশ বা অন্যান্য যারা আছে, তাদের সাথে জনগণ সম্পৃক্ত হয়ে এই ঘটনাকে প্রতিহত করবে বলে আমরা মনে করি বা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। খায়ের ভাই, আপনি জামাত ইসলামের রাজনীতির সাথে সংযুক্ত, আপনাদের রাজনীতি একটু অন্যরকম আমরা জানি। তো এই হাদির এই ঘটনায় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে কিভাবে আপনারা দেখছেন, কিভাবে বিষয়টি আপনাদের মাঝে কোনো প্রভাব ফেলেছে কিনা আমি আপনার কাছ থেকে একটু শুনবো। জি, এখন টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং আমাদের এখানের যে ব্যুরো প্রধান তাকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবাই জানি যে এই যে ওসমান হাদির ঘটনার প্রেক্ষিতে যে আসলে সরকার এখানে অনেকগুলো বিষয় দুর্বলতা সরকারের প্রকাশ পেয়েছে। একদিকে হলো যে গোয়েন্দা সংস্থার ব্যাপারে তারা আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে যে প্রি মেসেজ গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তর পাওয়া এবং সেক্ষেত্রে সেই ধরনের পরিস্থিতি বা তাদের যে কার্যক্রম শুরু করা দরকার ছিল সেটা এখন সেটাই আলোচিত যে এটা আসলে সেইটা সরকার পরিপূর্ণভাবে এটা দেখাইতে পারে নাই। এমনকি তার গুলি করার পরবর্তী 20 ঘন্টার মধ্যে শোনা যাচ্ছে সে বাংলাদেশ থেকে অন্যত্র চলে গেছে। তো আমাদের দেশের যে আসলে গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে 20 ঘন্টার মধ্যে তাকে ট্রেস করা এবং অপরাধী তার সাথে যারা আরও সংশ্লিষ্ট, এটা যে দীর্ঘ একটা প্রক্রিয়া সুপরিকল্পিত যে একটা হত্যাকাণ্ড মানে ঘটিয়েছে, সেটার এই প্রক্রিয়াটাকে আসলে ফাইন্ড আউট করা অনেক সময় সাপেক্ষ হয়েছে, যে কারণে এই ধরনের মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে। একদিকে হলো নিরাপত্তার, শুধু প্রার্থী না, বিভিন্ন দলীয় প্রধান যারা আছেন বা দায়িত্বশীল আছেন যারা, তাদেরও একটা শঙ্কা এখন কিন্তু রয়ে গেছে যে বাংলাদেশের এখন এটা আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যারা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের কি প্রত্যেকটা বিষয়ে বিশেষ করে যারা প্রার্থী আছেন এবং দলীয় প্রধান দায়িত্বশীল যারা আছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হইতে হবে। এবং ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। মন্টু ভাই, আপনার কাছ থেকে আমরা একটু যদি শুনতে চাই, সেটি হচ্ছে যে হাদির এই ঘটনার পর বরিশাল অঞ্চলে যে 21টি বা 22টি আসন আছে, বিশেষ করে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মর্যাদাশীল আসন হিসাবে বরিশাল সদর বা 5কে বলা হয়। এই অঞ্চলের যারা বিএনপি থেকে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করে কিনা, অথবা আপনারা যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত নেতা পর্যায়ে রয়েছেন তাদের ভাবনাটা কি, স্থানীয় পর্যায়ে যদি একটু কিছু বলেন। চোরা গুপ্তা হামলা হতেই পারে। তো চোরা গুপ্তা হামলা বিষয় বিএনপি, বিশেষ করে বরিশালের বিএনপি, আমি মনে করি তারা সতর্ক আছে এবং এখানে বিএনপির সাথে জনগণ মারাত্মকভাবে সম্পৃক্ত আছে। আপনি জানেন, আপনাকে অবহিত করি যে এর এই বরিশাল বিভাগে 21টি আসন নিয়ে বিএনপি একবার সরকার গঠন করেছিল, পরবর্তীকালে তো অনেক ঘটনাই ঘটেছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে এই যে চোরা গুপ্তা হামলা, এই চোরা গুপ্তা হামলার বিষয়ে গভর্নমেন্ট হাদির ঘটনা থেকে তারা শিক্ষা নেওয়া উচিত এবং সেভাবেই মনে হয় শুধু বরিশাল বিভাগ নয়, সারা বাংলাদেশেই মনে হয় সরকারের একটি মেকানিজম অলরেডি তারা তৈরি করেছে এবং এই মেকানিজমের সাথে জনগণ সম্পৃক্ত আছে এবং তাদেরকে যদি আরও সম্পৃক্ত করা যায় তাহলে বরিশাল বিভাগ কেন, বাংলাদেশের কোথাও কোনো হাদির মতো ঘটনা ঘটবে বলে আমি মনে করি না এবং নির্বাচনটা হয়ে যাবে সুষ্ঠুভাবে।
খায়ের ভাই, আপনার কাছ থেকে সর্বশেষে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে এই যে আপনি নির্বাচনের সাথে জামাত ইসলামের সাথে জড়িত আছেন, নির্বাচনটি যাতে সুষ্ঠু সুন্দরভাবে উঠতে পারে এবং একটি রাজনৈতিক সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ভাবনাটা কি এবং কিভাবে আপনারা এগোবেন সংক্ষেপে শুনতে চাই। জি জি, আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় একটি সুষ্ঠু ধারার রাজনীতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং মানুষদেরকে সেভাবে মোটিভেশন করে। ঠিক একইভাবে বাংলাদেশের যে তফসিল ঘোষণা হয়েছে, তো সেই ক্ষেত্রে মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য জামাত ইসলামী সর্বোচ্চ তাদের দলীয় কার্যক্রমের মাধ্যমে তাদের দলীয় যারা আছেন তারা সবাই সরকারকে এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করতেছেন এবং যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা মানে না হয় সেভাবে সর্বোচ্চ সতর্ক আছে এবং সরকারের সতর্ক করতেছে। ধন্যবাদ দুজনকেই। আমাদের সময় স্বল্পতার কারণে আরেক এগুনো গেল না। একটা জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে হাদির এই ঘটনার পর সব পক্ষ থেকে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে, তবে এর মধ্যেও নির্বাচনটি যাতে সুষ্ঠু হয় সেই চেষ্টা কিন্তু এবং ইচ্ছা সবারই আছে। এতটুকু ছিল বরিশালে আজকের আলোচনার। ফিরদৌস আকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যে ভোট প্রত্যাশা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে যে অতিথিরা এসেছিলেন সবাই কিন্তু আসলে বলছিলেন যে আগামী নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা সেটা অবশ্যই সরকারের বাড়াতে হবে এবং ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা কিন্তু উপহার দিতে হবে আগামী নির্বাচনের জন্য। তাহলে একটি সুন্দর নির্বাচন এবং পরবর্তী যে রাজনৈতিক দল আসে সেটা হয়তো আমরা পেতে পারি। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।